নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প যান্ত্রিক বিভীষিকা, লেখক শুভঙ্কর চক্রবর্তী। বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। ল্যাবরেটরির ভেতরে কম্পিউটারের সামনে বসে আছে প্রফেসর অনিমেষ চৌধুরী। তার মুখে ফুটে উঠেছে রহস্যময় হাসি। আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনটাতে তার স্ত্রী ও ছেলেকে দুষ্কৃতকারীরা খুন করেছিল। প্রফেসর বেঁচে যায় শুধু সে সেই রাতে কলকাতার বাইরে ছিল বলে। দুষ্কৃতকারীরা সংখ্যায় ছিল 3 জন। টাকা পয়সা গয়নাগাটি নিয়ে তারা পালিয়েছিল। পরে পুলিশ তদন্ত করে তাদের ধরলেও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে তারা বেকসুর খালাস পেয়ে যায়। তাদের কাছ থেকে টাকা পয়সা গয়নাগাটি কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। পরের দিন প্রফেসর বাড়ি ফিরে স্ত্রী আর ছেলের মৃতদেহ দেখে ভেঙে পড়ে এবং প্রতিজ্ঞা করে যে করে হোক এর প্রতিশোধ সে নেবেই। সে পুলিশের কাছ থেকে দুষ্কৃতকারীদের নাম, ঠিকানা, তারা কি করে সব তথ্য জোগাড় করে। লোক মারফত সে দুষ্কৃতকারীদের খবরাখবর রাখতে থাকে। প্রথম দুষ্কৃতকারীর নাম অনির্বাণ ঘোষ। এরপর প্রফেসর অনিমেষ নিজেকে দিন রাত ল্যাবরেটরিতে এক হিংস্র আবিষ্কারের খেলায় ডুবিয়ে দেয়। এর 1 বছর পর 12ই সেপ্টেম্বর রাত 12টা। অফিসে বসে কাজ করতে করতে অনির্বাণের খেয়ালই নেই কখন রাত 12টা বেজে গেছে। সবাই যে যার বাড়ি চলে গেছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অফিস এখন পুরোপুরি অন্ধকার, শুধু অনির্বাণের ঘরে আলো জ্বলছে। না, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। অনির্বাণ চেয়ার ছেড়ে সবে উঠতে যাচ্ছে, হঠাৎ লোডশেডিং। তার মোবাইল ফোনের টর্চ লাইট জ্বালালো অনির্বাণ। বড্ড অন্ধকার। এবার তাকে কন্ট্রোল রুমে গিয়ে ইনভার্টারের অফ করা সুইচকে অন করতে হবে। সে নিজের রুম থেকে বেরিয়ে হল রুমে এলো। হল রুম থেকে বেরিয়ে করিডোরে এলো। করিডোরের ডান দিকে গেলে আরেকটা করিডোর, সেখানেই আছে কন্ট্রোল রুম। তার পাশেই অফিস থেকে বাইরে বেরোনোর দরজা। অনির্বাণ কন্ট্রোল রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তার মোবাইলে একটা ফোন এলো। কি বিভীষিকাময় রাত, তাই না মিস্টার ঘোষ? হ্যালো হ্যালো আপনি কে বলছেন? ফোনের ওপার থেকে একটা বিশ্রী বিদ্রূপ মাখানো হাসি শোনা গেল। কিছুক্ষণ হাসার পর কথা শোনা গেল। আমি কে তা আপনার না জানলেও চলবে, তবে আজকের এই রাতটা আপনার মনে রাখা উচিত ছিল। হ্যালো, আপনি কি চান? আপনার সঙ্গে একটা খেলা খেলতে চাই। হ্যাঁ, ইঁদুর বেড়ালের খেলা। আবার সেই বিদ্রূপ মাখানো হাসি ভেসে এলো। এই রাত দুপুরে আপনি কি আমার সাথে ইয়ার্কি মারছেন? আপনার অফিসে আমি আমার নেকড়ে আর বিড়ালকে পাঠিয়েছি। খেলাটা হচ্ছে এই যে ওরা আপনাকে খুঁজে বার করার আগে আপনাকে এই অফিস থেকে পালাতে হবে। হ্যালো, আমি কিন্তু এবার পুলিশ ডাকবো বলে দিচ্ছি। সে আপনি পুলিশ ডাকতেই পারেন, তবে পুলিশ এসে আপনার অর্ধভুক্ত দেহটা ছাড়া আর কিছুই পাবে না। নিন,
তাড়াতাড়ি করুন, ওরা জাগলো বলে। আবার সেই হাসি। হ্যালো হ্যালো, ফোন কলটা কেটে গেল। অনির্বাণের মনে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোকটা কে? কেন ফোন করে তাকে এইসব কথা বলল? এইসব ভাবতে ভাবতে সেই ইনভার্টারের সুইচের দিকে হাত বাড়ালো। সুইচ অন করে পেছনে ফিরতেই প্রচণ্ড ভয়ে সে পাথর হয়ে গেল। সে দেখল একটা মানুষ সমান উঁচু লোহার তৈরি রোবট। রোবটের মুখটা নেকড়ের মুখের মতো, কিন্তু লোহার তৈরি মুখে সারি সারি ধারালো লোহার দাঁত। হঠাৎ বিদ্যুৎ গতিতে নেকড়ে রোবট লোহার দাঁত নিয়ে ঝাঁপিয়ে পড়ল অনির্বাণের ওপর। স্বপ্নটা ভেঙে গেল। উফ, কি বিভীষিকাময় স্বপ্ন! ঘুম ভেঙে উঠে অনির্বাণ হাত ঘড়ির দিকে দেখল। রাত 12টা বাজে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। না, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যেতে হবে। অফিস পুরোপুরি অন্ধকার, জনমানব শূন্য। শুধু অনির্বাণের ঘরে আলো জ্বলছে। অনির্বাণ চেয়ার ছেড়ে সবে উঠতে যাচ্ছে, হঠাৎ লোডশেডিং। চমকে উঠল অনির্বাণ। একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কেন? এটা কি কোনো ডেজা ভু? ফোনের টর্চ লাইট জ্বালল অনির্বাণ। বড্ড অন্ধকার। ইনভার্টারের অফ করা সুইচ অন করতে হবে। নিজের রুম থেকে বেরিয়ে হল রুম পেরিয়ে করিডোরে এসে দাঁড়ালো সে। কেন জানি না, তার মনে একটা ভয় চেপে বসছে ক্রমশ। এবার সে ডান দিকের করিডোরে অবস্থিত কন্ট্রোল রুমের দিকে পা বাড়ালো। যত সে কন্ট্রোল রুমের দিকে এগোতে থাকলো, তার মনের ভয়টা ততই বাড়তে থাকলো। আস্তে আস্তে সেই কন্ট্রোল রুমে ঢুকলো। হঠাৎ তার মোবাইলে একটা কল এলো। আবারও সে চমকে উঠল, ভীষণ ভয় পেল। কে বিভীষিকাময় রাত, তাই না মিস্টার ঘোষ? হ্যালো, আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা আপনার না জানলেও চলবে। আজকের এই রাতটা আপনার নিশ্চয়ই মনে আছে। আমার স্ত্রী ও ছেলেকে কিভাবে আপনারা খুন করেছিলেন। অনির্বাণ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তাহলে আপনি এখন আমার সাথে কি করতে চান? একটা বিশ্রী হাসি ভেসে এলো। ঠিক ধরেছেন দেখছি। আপনার সাথে ইঁদুর বেড়ালের একটা খেলা খেলতে চাই। দেখুন, আমার সব মনে আছে। আমি কথা দিচ্ছি, পুলিশের কাছে আমি সব দোষ স্বীকার করব। আমায় ছেড়ে দিন। বড্ড দেরি হয়ে গেছে। আমার বেড়াল আর নেকড়ে জাগবার আগেই আপনাকে পালাতে হবে। দেখি এই খেলায় কে জেতে। নিন, তাড়াতাড়ি করুন, ওরা জাগলো বলে। আবার সেই বিশ্রী হাসি। হ্যালো হ্যালো, শুনুন। ফোনটা কেটে গেল। অনির্বাণ ভয়ে ভয়ে চারদিকে তাকাতে থাকলো। আস্তে আস্তে সে ইনভার্টারের সুইচের দিকে হাত বাড়ালো। সুইচ অন করে তাড়াতাড়ি সে পেছনে ফিরল। না, পেছনে কেউ নেই। কিন্তু আলো জ্বলল না কেন? হঠাৎ মনে পড়ল ইনভার্টারে চার্জ দেওয়া হয়নি। তাহলে এবার ফোনের টর্চ লাইটই ভরসা। অফিসের সবাই বেরিয়ে গেলে অনির্বাণ ভেতর থেকে অফিসের তালা চাবি লাগিয়ে কাজ করতে বসে, যাতে বাইরে থেকে কেউ এসে বিরক্ত না করে। সেই চাবিটা সে রেখেছে অন্য করিডোরটার একটা রুমে। এখন তাকে যেতে হবে সেই রুমে। ভরসা
একমাত্র ফোনের টর্চ লাইট, তাও বেশিক্ষণ জ্বালানো যাবে না, কারণ ফোনের ব্যাটারি কমে এসেছে। অনির্বাণ কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যেই রুমে চাবি রাখা আছে সেই রুমে গিয়ে ঢুকল। ওই তো টেবিলের ওপর চাবিটা পড়ে আছে। এবার চাবিটা দিয়ে দরজা খুলে অফিসের বাইরে বেরোতে পারলেই ব্যাস। তারপর সে দেখে নেবে ফোনের লোকটাকে। অনির্বাণ চাবিটা সবে হাতে তুলেছে, অমনি ও কি, ও কিসের আওয়াজ? একটা লোহার জান্তব ধাতব পায়ের শব্দ এই ঘরের দিকেই এগিয়ে আসছে। হঠাৎ অনির্বাণের মনে অজানা আতঙ্ক জাগল। সে তাড়াতাড়ি সেই ঘরের ফাইলপত্র রাখার একটা খালি তাকবিহীন লোহার আলমারির মধ্যে ঢুকে পড়ল। আলমারির ওপরের দিকে অনির্বাণের মুখ বরাবর কতগুলো খাঁচ কাটা ফাঁক, তা দিয়ে বাইরের দিকে দেখা যায়। অনির্বাণ সেই ফাঁক দিয়ে বাইরের দিকে চোখ রাখল, আর তারপরে একটা আতঙ্কের স্রোত তার শির দ্বারা বেয়ে নামতে লাগলো। সে দেখল স্বপ্নে যেরকম দেখেছে ঠিক ঠিক সেই রকম ধাতব পায়ের আওয়াজ তুলে সেই নেকড়ে রোবট তার দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো লাল, অন্ধকারে যেন জ্বলছে। সেই একই লোহার দাঁতের ধারালো শাড়ি। অনির্বাণ দম বন্ধ করে পাথরের মূর্তির মতো আলমারির ভেতরে দাঁড়িয়ে সব দেখছে। নেকড়ে রোবট আলমারির কাছে এসে দাঁড়িয়ে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখছে। ঘাড় ঘোরানোর ফলে এক বিশ্রী জান্তব শব্দ তার মধ্যে থেকে বেরিয়ে আসছে। কাকে যেন সে খুঁজে চলেছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে পেলেই ছিঁড়ে খাবে। কিছুক্ষণ সেটা আলমারির পাশে দাঁড়িয়ে রইল। তারপর লৌহ পায়ের ধাতব শব্দ তুলতে তুলতে ঘর থেকে বেরিয়ে গেল। অনির্বাণ এতক্ষণ মরার মতো পড়েছিল। রোবটটা বেরিয়ে যেতেই সে ভয়ে ভয়ে আলমারির পাল্লা খুলে বাইরে বেরিয়ে এলো। ধাতব পায়ের শব্দটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। অনির্বাণ সাবধানে পা টিপে টিপে রুমের দরজাটার কাছে গিয়ে দরজাটা ফাঁক করে বাইরে উঁকি মারল। দেখল নেকড়ে রোবট গিয়ে হল রুমে ঢুকল। অনির্বাণ দেখল পালানোর এই একটাই সুযোগ। সে তাড়াতাড়ি পা টিপে টিপে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে গেল। কন্ট্রোল রুমের পাশেই বাইরে বেরোনোর দরজা। ব্যাস, এইবার সে অফিস থেকে বাইরে বেরিয়ে যাবে। সে কন্ট্রোল রুমের একদম কাছে চলে এসেছে। হঠাৎ সে শুনতে পেল তার পেছন দিক থেকে একটা জান্তব ধাতব পায়ের শব্দ দ্রুত পদে তার দিকে এগিয়ে আসছে। অনির্বাণ প্রচণ্ড আতঙ্কে বাইরে বেরোনোর দরজার দিকে ছুটে গেল। তাড়াতাড়ি তালায় চাবি লাগাতে গেল। তার হাত কাঁপছে, হাত থেকে চাবিটা পড়ে গেল। তার পেছনে ধাতব শব্দটা এসে থেমে গেছে। আরেকটা ধাতব শব্দ এসে তার পেছনে থামল। প্রচণ্ড আতঙ্ক আর ভয়ে সে পেছনে ফিরল। দেখল নেকড়ে রোবটের পাশে এসে দাঁড়িয়েছে একটা বিড়াল রোবট। তারও মুখে ধারালো দাঁতের শাড়ি, তারও চোখ দুটো নেকড়ের মতোই জ্বলছে। হঠাৎ দুটো রোবট ঝাঁপিয়ে পড়ল অনির্বাণের ওপর। অনির্বাণের মুখ দিয়ে একটা কান ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো। নিজের ল্যাবে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে অনিমেষ অট্টহাসি হেসে উঠল। আজ সে তার আবিষ্কারকে সফলভাবে কাজে লাগাতে পেরেছে। আজ তার স্ত্রী ও ছেলের আত্মা কিছুটা হলেও শান্তি পেয়েছে, কিন্তু এখনো আরেকটু কাজ বাকি আছে। আরও দুজনকে খতম করলে তবে কাজ শেষ হবে। তার স্ত্রী ও ছেলে মারা যাওয়ার পর থেকে তার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল। তাই সে ঠিক করেছিল যেভাবে হোক তার শত্রুদের সে শেষ করবে।
এরপর দিন রাত সে ল্যাবের মধ্যে নিজেকে এই দুটো রোবট আবিষ্কারের কাজে ডুবিয়ে দেয়। অবশেষে সে সফল হয়েছে। এই দুটো রোবটের মধ্যে সে তার শত্রুদের সমস্ত তথ্য পুড়ে দেয়। কাজ শেষ করে এরা নিজে থেকেই অনিমেষের ল্যাবে ফিরে আসে। সেরকম নির্দেশই সে ভরে দিয়েছে রোবট দুটোর মধ্যে। কম্পিউটার স্ক্রিনের সামনে বসে অনিমেষ তার কাছে লাগা মধুর দৃশ্যটা উপভোগ করছে। কিছুক্ষণ দেখার পর সে কম্পিউটার শাটডাউন করে দিল এবং অপেক্ষা করতে লাগলো তার রোবট দুটো ফিরে আসার। তার ল্যাবের পেছন দিকে একটা দরজা আছে যেটা দিয়ে বাইরে যাওয়া যায়। সেই দরজাটাই সে খোলা রেখেছে। সেখান দিয়েই রোবট দুটো ল্যাবে ঢুকবে। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর তার রোবট দুটো ফিরল। সেগুলো ল্যাবে ঢুকতেই অনিমেষ গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর রোবট দুটোর ভেতর থেকে ব্যাটারি দুটো বের করে নিল। ব্যাটারি দুটো বের করে নিতেই রোবট দুটো নিস্তেজ হয়ে পড়ে গেল। এই ব্যাটারি দুটো চার্জ দিয়ে রাখতে হবে তার পরের শত্রুদের জন্য। রোবট দুটোকে নিজের জায়গায় রেখে অনিমেষ নিজের বেডরুমে গিয়ে ঢুকল। পরদিন অফিস থেকে অনির্বাণের আধ খাওয়া লাশটা উদ্ধার করল অফিসের দারোয়ান রাম সিং। এই নিয়ে অনেক হইচই হলো। সংবাদ মাধ্যমের লোকেরা এলো, পুলিশ এলো, তদন্ত হলো অনেক, কিন্তু খুনিকে ধরা গেল না। এর 6 মাস পর 23শে মার্চ সকাল 10টা। কিছুদিন ধরে অনিমেষ দেখছে তার রোবট দুটো ঠিকঠাক মতো কাজ করছে না। এই তো গতকালেরই কথা, সে তার রোবট দুটোর সামনে একটা গিনিপিগ আর একটা ইঁদুর খাঁচা শুদ্ধ রেখেছিল। সে রোবট দুটোর মধ্যে তথ্য পুড়েছিল ইঁদুরের, কিন্তু রোবট দুটো করল কি, গিনিপিগ দুটোকে খাঁচা থেকে বের করে খেয়ে নিল। তার ওপর তার লোক এই 6 মাস ধরে অনেক চেষ্টা করেও তার শেষ 2 শত্রু যথাক্রমে বিপ্লব দে আর পরেশ পাল, এরা একই বাড়িতে থাকে। এদের বাড়িতে গোপন ক্যামেরা লাগাতে পারেনি। যত বাড়ির ক্যামেরা লাগাতে গেছে কেউ না কেউ এসে পড়েছে। আগের শত্রু অনির্বাণের অফিসে খুব সহজেই ক্যামেরা লাগাতে পেরেছিল, তাই খুব সহজেই কাজ হাসিল হয়েছিল। কিন্তু এইবার পদে পদে বাধা। উপরন্তু তার লোক খবর এনেছে তার শেষ 2 শত্রু খুব তাড়াতাড়ি বিদেশে চলে যাবে। কাজেই যা করার এর মধ্যেই করতে হবে। সে ঠিক করল আর 2 দিন পরেই সে রোবট দুটোকে পাঠাবে তার শেষ 2 শত্রুর বাড়ি, বৃষ্টি হোক আর নাই হোক। কারণ বৃষ্টি হলে রোবট দুটো নিখুঁতভাবে কাজ করে। এই 2 দিন সে হাড় ভাঙা খাটুনি খাটল। রোবট দুটোর কোথায় কি গন্ডগোল হচ্ছে ঠিক করার অনেক চেষ্টা করল। তার মনে হলো কিছুটা সে ঠিক করতে পেরেছে, কিন্তু সে শিওর নয়। পরীক্ষা করতে গিয়ে আবার একই গন্ডগোল ধরা পড়ল। এদিকে আর বেশি সময় নেই, কালকেই রোবট দুটোকে কাজে পাঠাতে হবে। শুধু আজ রাতটাই আছে তার কাছে। রাত 2:30 পর্যন্ত কাজ করার পর তার মনে হলো অনেকটাই ঠিক করতে পেরেছে, কিন্তু সে শিওর নয়। আর পরীক্ষা করারও সময় নেই, বেশি পরীক্ষা করলে হিতে বিপরীত হতে পারে। ভীষণ টায়ার্ড লাগছে তার। সে গিয়ে নিজের বেডরুমে ঢুকল। 25শে মার্চ রাত 8টা। বিপ্লব আর পরেশ একটা বারে বসে মদ্যপান করছে। বিপ্লব বলল, কি বন্ধু, আজ রাতটা দেশি মদে গলা ভিজিয়ে নাও, কাল থেকে তো বিদেশি মদে গলা ভেজাতে হবে। পরেশ বলল, মদে অনেক গলা ভিজিয়েছ, এবার বাড়ি চলো, কাল সকালবেলার ফ্লাইট ধরতে হবে। বাড়িতে গিয়ে কিছু গোছগাছও করতে হবে। বিপ্লব বলল, চলো। বিপ্লব আর পরেশ দুজনেই রাত 9টা নাগাদ টলতে টলতে বাড়ি ফিরল। বিপ্লবদের পাড়াটা রাত 8টার পরে এমনিতেই নিঝুম জনমানব শূন্য হয়ে পড়ে। মাঝে মধ্যে রাস্তা দিয়ে 2-একটা ভারবাহী ট্রাক হুসহাস করে চলে যাচ্ছে।
বাড়ির কাছাকাছি আসতেই দুজনেই দেখল দরজাটা হাট করে খোলা। পরে সে একটু কম নেশা করেছিল। সে বলল, আমার স্পষ্ট মনে আছে আমি দরজায় তালা দিয়েই বেরিয়েছিলাম। হ্যাঁ রে বিপ্লব, চোর টোর ঢুকলো নাকি? তাড়াতাড়ি চল। দুজনে টলতে টলতে গিয়ে ভেতরে ঢুকল। ঘর অন্ধকার। লাইট জ্বালাতে গিয়ে দেখলো লাইট জ্বলছে না। তাহলে কি লোডশেডিং? না, তাও তো নয়। বাইরে লাইট পোস্টে আলো জ্বলছে। তাহলে নিশ্চয়ই ফিউজ গেছে। পরেশ বিপ্লবকে বলল, বিপ্লব, আমার মনে হয় ফিউজ গেছে। তুই একবার মিটার ঘরে গিয়ে দেখ তো কি হয়েছে। বিপ্লব গিয়ে মিটার ঘরে ঢুকল। ঘরটা অন্ধকারে পরিপূর্ণ। ঘরে ঢুকেই বিপ্লব দেখতে পেল তার থেকে 10 হাত দূরেই দুজোড়া লাল চোখ। অন্ধকারে কি ভীষণ জ্বলছে চোখগুলো। আজ নেশাটা একটু বেশি হয়ে গেছে, তাই নেশার ঘরে সে ভুলভাল জিনিস দেখছে। লাল জ্বলন্ত চোখ দুটোকে গ্রাহ্য না করে সে তাদের দিকেই এগিয়ে গেল। আর তারপরেই একটা কান ফাটানো আর্তনাদ ভেসে এলো মিটার ঘরের দিক থেকে। পরেশ দৌড়ে গেল মিটার ঘরের দিকে। পকেট থেকে টর্চটা বার করে জেলে মিটার ঘরে ঢুকেই এক ভয়াবহ দৃশ্য দেখতে পেল সে। সে দেখল দুটো রোবট, একটার মুখ নেকড়ের আর একটা বেড়ালের। দুটো রোবটের মুখের ভেতর ভয়ালো দাঁতের সারি, সেই দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তার বন্ধুকে খাচ্ছে। এই দৃশ্য দেখে পরেশের নেশা কেটে গেল যেন। সে দেখল রোবট দুটো তাকে দেখে তার দিকে তেড়ে আসছে না। তারা এখন তার বন্ধুকে খেতে ব্যস্ত আছে। এই সুযোগ, এখান থেকে পালাতে হবে। এখন থানায় গিয়ে সব কিছু তাকে জানাতে হবে। পরেশ মিটার ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের খোলা দরজা দিয়ে সে ছুটে বাইরে গেল। দৌড়তে দৌড়তে সে রাস্তার ফুটপাতে এসে দাঁড়ালো। সে হাঁপাচ্ছে, প্রচণ্ড আতঙ্কে তার হাত পা কাঁপছে। রাস্তার ওপারেই আছে থানা। রাস্তা পেরিয়ে থানায় গিয়ে সব জানাতে পারলেই ব্যাস। এই ভয়াবহ ঘটনার কথা ভাবতে ভাবতেই সে রাস্তা পেরোচ্ছিল। খেয়াল নেই কখন তার ঘাড়ের কাছে একটা ট্রাক এসে পড়েছে। ট্রাকটা তাকে পিষে দিয়ে চলে গেল। এদিকে অনিমেষ অস্থিরভাবে তার ল্যাবের মধ্যে পায়চারি করছে। তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, রোবটগুলো তার কাজ ঠিকমতো করতে পেরেছে তো? সেটা জানারও তো কোনো উপায় নেই। শুধুমাত্র রোবটগুলো কিনলেই তা জানা যেতে পারে। আরও 2 ঘন্টা কাটার পর হঠাৎ তার ল্যাবের বাইরে দুজোড়া ধাতব পায়ের শব্দ শোনা গেল। কিন্তু শব্দটা ল্যাবে না ঢুকে দরজার বাইরে গিয়ে তার বাগানের দিকে চলে গেল। বড় বড় গাছ থাকায় বাগানের দিকটা অন্ধকার, কোনো আলোর ব্যবস্থা নেই। কিন্তু এটা কিরকম হলো? তার রোবট দুটো তো এরকম কখনো করে না। অনিমেষ দরজা দিয়ে ছুটে বেরিয়ে বাগানের দিকে গেল। বাগানটা ঘন অন্ধকারে ঢাকা। সেখানে গিয়েই অনিমেষ দেখল তার থেকে কিছু দূরে দুজোড়া লাল চোখ স্থির হয়ে রয়েছে। তার দিকেই ফিরে রয়েছে রোবট দুটো, তাকে দেখছে। রোবট দুটোকে দেখে অনিমেষের খুব একটা সুবিধার লাগলো না। তবু আজকের মতো রোবট দুটোকে বিশ্রাম দিতে হবে এই ভেবে সে তাদের ব্যাটারি খুলে নেওয়ার জন্য যেই হাত বাড়িয়েছে, অমনি নেকড়ে রোবট বিদ্যুৎ গতিতে তার হাতটা ধরল। নেকড়ের দেখা দেখি বেড়াল এসে আরেকটা হাত ধরল। কি লুকাস, ম্যাগি, তোরা তোদের প্রভুকে চিনতে পারছিস না? হাত ছাড়। নেকড়ে আরেকটা হাত তার গলা লক্ষ্য করে বাড়ালো। ওরে বাবারে, ওরে মারে, বাঁচাও! এরপর শুধু কাতর গোঙানি আর কাতরানি। তারপর কিছু ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার আওয়াজ।
এতক্ষণ আপনারা শুনছিলেন শুভঙ্কর চক্রবর্তীর লেখা গল্প যান্ত্রিক বিভীষিকা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।